হন্যে হয়ে ভালো মানের বিদেশি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু মন গলাতে পারছে না কারোরই। বোর্ড ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বাংলাদেশের অফারে রাজি হননি নিউজিল্যান্ডের ফ্লেমিং আর জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার। বর্তমান হেড কোচ হাতুরুর আচরণ আর ম্যাচ পরিকল্পনায় খুশি নয় বিসিবি কর্তারা। সবশেষ বোর্ড সভায় তা নিয়ে চলেছে লম্বা আলোচনা। সাইফুল রূপকের একটা রিপোর্ট দেখে নেব। স্যারকে আমি একটা জিনিস সবসময় দেখেছি, বলে তোমরা ভালো কোচ খুঁজে নিয়ে আসো, দেখো পারো কিনা। স্টিফেন ফ্লেমিং বলেন, অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, কার সাথে আলাপ করি নাই এমন লোক নাই, মানে কেউ কিন্তু আসতে চায়নি। আমরা শরীফুলকে কেন খেলাম না, ক্যান তিন সিমান নিয়ে খেললাম না। হাতুরুতে অখুশি, নামি দামি কোচ খুঁজছে বিসিবি, কিন্তু বিশ্ব ক্রিকেটের সাফল্যধারী ওস্তাদদের অফার দিয়েও কাজ হচ্ছে না। ওই সুযোগেই কি বাংলাদেশ জাতীয় দলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছেন লঙ্কান গুরু? যা মন চায় তাই করেন, ধার ধারেন না বিসিবি পরিচালকদেরও। মঙ্গলবার বোর্ড সভাতে হাতুরু ইস্যুতে বেশ চটেছেন একাধিক পরিচালক। এটা তো হয়েছেই, বোর্ডে যেটা কথা হয়েছে এটা তার বাইরে বলা যাবে না, এটা বোর্ড মিটিংয়ে হয়েছে। বাট ডেফিনেটলি হ্যাঁ, আমরা সেটা নিয়ে মানে আলাপ হবে না এটা তো না, বোর্ডে তো অবশ্যই অনেক কিছু নিয়ে আলাপ হয়। আপনি ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন, হাতুরু সিংকে গেল 1.5 বছর ধরে দেখছেন, যদি আরও আগামী বছরের পর্যন্ত তার চুক্তি আছে। হাউএভার হাতুরু সিংয়ে এই টার্মে আপনার কি মনে হয়, তাকে ইভ্যালুয়েশন কীভাবে করবেন? এই হাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি মানে এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। মানে দেখেন, প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। হাতুরু হয়তো ভেবেছেন তাসকিনের ঘুমকাণ্ডে তাকে নিয়ে আলোচনা কম হবে, অথচ ওই ভারত ম্যাচেই কোচের রক্ষণাত্মক ছক প্রশ্নবিদ্ধ হয়েছে। কোচ ক্যাপ্টেনের রিপোর্ট চায় বিসিবি। ডেফিনেটলি তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে গেলে। এবং মানে আমি এটাও প্রশ্ন মানে আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, লেট করে এসছে মাঠে, অথবা প্রিপারেশনটা ঠিকমতো ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, ক্যান তিন সিমান নিয়ে খেললাম না। এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনও, যে আমি তো অ্যাপেলের সাথে অ্যাপেলই চেঞ্জ করবো, আমি অ্যাপেলের সাথে তো কমলা চেঞ্জ করবো না। জাকির ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, বাট আমার ওই বেসে জাকিরকে দরকার ছিল না বলে আমি মনে করি আমার একটা ফাস্ট বোলার বেশি দরকার ছিল। তাহলে হয়তো আমরা ইন্ডিয়ার আন্ডার 190 জায়গায় হয়তো আমরা 160-70 বাহাতি পেসারদের এগেনস্টে কিন্তু কোহলি রোহিতরা ভালো করছিল না। রোহিত কোহলির কথা বলতেছি আমরা, বাট মাঝখানে যে শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, তারা যে স্পিনের এগেনস্টে অনেক স্ট্রং, সেটা আমাদের মাথায় রাখা যায়। ওদের তো টেইল এন্ডে এরাই ব্যাটিং করবে না। এবং আপনি যদি তাদেরকেই দেখেন, অক্ষর প্যাটেল সবাই স্পিন ভালো খেলে। তা আপনি তো ওই বিশ্ববারে খেলায় 8 ওভার শান্ত ফাস্ট বোলিং করাতে নিশ্চয়ই হিমশিম খেতে হয়েছে, যে কখন করাবে, কাকে করাবে, ঠিক না? নতুন বলেও করাতে হয়েছে, পরেও করাতে হয়েছে, আবার মাঝেও করাতে হবে, ডেপথে আপনি কীভাবে করাবেন 8 ওভারে ভাঙবেন? তো একটা ফাস্ট বোলার থাকলে আমি মনে করি এটা মাছ ইজিয়ার হতো বাংলাদেশের জন্য। একটা না যে খালি আফগানিস্তানে আমরা ওই 12 ওভার 1 বলে করতে পারি নাই, বা অন্যান্য ম্যাচগুলোতেও আমরা কেন এরকম হলো, বা কীরকম আমরা নেপালের সাথে এত কম রান করলাম কেন, বা আমাদের ওইরকম ব্যাটিং প্ল্যানিংটা কীরকম ছিল, এগুলো সবই তো রিপোর্ট দেওয়ার প্রয়োজন আছে। এই রিপোর্ট আসলে হয়তো বা সেটা তখন আরও ওয়াসলি বলা যাবে, তখন হয়তো বা বোর্ড থেকে হয়তো বা নির্দেশনা যেতে পারে বা বলতে পারে। রিপোর্ট কি আসলে আদৌ দেয় কিনা, বা কি সিস্টেমটা কি আসলে? না, এটা নিয়ে আমি কালকে বলেছি, আমি তো রিপোর্ট তো দেওয়াই উচিত, মানে এইভাবে তো হলে হবে না, একটা তো জবাব দেওয়া থাকা উচিত। সাইফুল রূপক, 71। সংযোগে আজকে আমাদের পুরো আয়োজনে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক, এবং আমাদের সাথে রয়েছেন জাভেদ ওমর বেলিমগুল্লা, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি 71 সংযোগে। ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই শো আসলে শুরু করতে হচ্ছে। নাজমুল আবেদিন ফাহিম, কিছুক্ষণ আগেই যে খবর আমরা পেলাম, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বরেণ্য একজন দাবাড়ু ছিলেন বাংলাদেশের। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলার সময় অসুস্থ হয়ে মারা যান তিনি। তো আমরা আসলে তার আত্মার মাগফিরাত কামনা করছি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আসলে মূলত আজকের এই শো আমরা শুরু করতে চাই, এবং একই সাথে আমরা সুস্থতা কামনা করছি নাফিস ইকবালের। তিনি স্ট্রোক করেছেন এবং তাকেও আসলে ঢাকায় আনা হয়েছে, সেটাই আসলে আমি দেখছিলাম একটু আগে। তারও সুস্থতা আমরা কামনা করছি। নাজমুল আবেদিন ফাহিম। ধন্যবাদ ফাহিম। সত্যিকার অর্থেই খুব শকিং জিয়াউর রহমানের যে মৃত্যু সংবাদ শুনলাম, আমাদের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের, এবং সেটাও একটা দাবা প্রতিযোগিতার মাঠে টেবিলে বসে খেলা চলাকালীন সময়ে তার এই ঘটনাটা ঘটলো। মেনে নেওয়া খুব কঠিন। আমাদের দাবার যে হাতে গোনা কজন আউটস্ট্যান্ডিং পারফর্মার ছিলেন বলতে হবে এখন, তাদের মধ্যে অন্যতম জিয়াউর রহমান, এবং বাংলাদেশকে দাবার ক্ষেত্রে ডেফিনেটলি আন্তর্জাতিকভাবে পরিচিত করেছেন। অফকোর্স ওনার সাথে আরো অনেকেই আছেন, বাট ওনার দিক থেকে
উনি বিশাল একটা অবদান রেখে গেছেন আমাদের আমার জগতে, স্পোর্টসের জগতে। কিন্তু যেভাবে উনি চলে গেলেন সেটা 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 মেনে নেওয়াটা খুব কঠিন, খুব শকিং। আমি হঠাৎ করেই দেখেছি এটা সোশ্যাল মিডিয়াতে, এবং দেখে আমাকে সময় লেগেছে আমার এটা উপলব্ধি করতে যে আহ, সুস্থ একজন মানুষ মাঠ থেকে, তাদের মাঠ থেকেই উনি বিদায় নিলেন। একদিক থেকে এটা আমি জানি না খেলার মাঠ থেকে বিদায় নিতে পেরে ওনার কেমন লেগেছে, বাট আমাদের এটা আমাদের জন্য খুব কঠিন এটা মেনে নেওয়া। আহ, ওনার আত্মার মাগফিরাত কামনা করি অবশ্যই। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি থাকলো। জি। আহ, এবং এবার যদি আমরা একটু আলোচনায় আসলে আসি, যে বিষয়ে আজকে আমরা আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই একটা রিপোর্ট আমরা দেখিয়েছি, খালেদ মাহমুদ সুজনের সাক্ষাৎকার সেই রিপোর্টের অংশ ছিল। খালেদ মাহমুদ সুজন বলছেন যে বিদেশি কোচদের পাওয়া যায় না, এন্ডি ফ্লাওয়ার কিংবা ফ্লেমিং তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, কেউ আসলে বাংলাদেশে এসে কাজ করতে চায় না। এখন তারা কাজ করতে চায় না, সে কারণে কি হাতুরু সিং এর সাথেই চুক্তি বাড়াতে হবে বা হাতুরু সিং এর কাছেই দায়িত্বটা দিয়ে রাখতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন দেশি কোচদের উপরে এখনো পুরোপুরি আস্থাটা পায় না? এটার কারণটা আপনার কাছে কি মনে হয়? আহ, না, বিদেশি কোচ না পাওয়ার আসলে দু তিনটা কারণ আছে। একটা হচ্ছে যে বিদেশি কোচের সাথে আমরা আমাদের ডিলিংস গুলো কেমন হয় সেটা নিশ্চয়ই অন্যান্য দেশের অন্যান্য কোচরা দেখেন। কিন্তু পাশাপাশি টেস্ট প্লেইং কান্ট্রি যদি বলি, কিংবা কিংবা আর্থিকভাবে সচ্ছল বোর্ডের কথা যদি বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যতম। এ কারণে অনেকের কিন্তু এখানে আগ্রহ থাকার কথা বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ এমন একটা দেশ যেটা ডেভেলপিং ক্রিকেটিং নেশন, এ কারণেও কিন্তু আগ্রহ থাকার কথা। কিন্তু এই এতগুলো ফ্যাক্টর থাকার পরও কেন আগ্রহ দেখাচ্ছে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা কি ঠিক সেভাবে যোগাযোগ করতে পারছি কি পারছি না, সেই প্রশ্নটা এসে যায়। কিন্তু কেন আমরা আমাদের এখানে আসতে তার আগ্রহ দেখায় না, এটা আমরা আমরা পয়েন্টস গুলো কিভাবে দেখছি সেটা একটু দেখার বিষয়। কিন্তু দেশীয় কোচের কথাটি যে বললেন, রিসেন্টলি আমরা দেখেছি 2-3 জন দেশীয় কোচকে ইনক্লুড করা হয়েছে। আমি মনে করি এটা অ্যাটলিস্ট 10 বছর লেট করে ফেলেছে ক্রিকেট বোর্ড। এটা যদি 10 বছর আগে করতো তাহলে হয়তো বাংলাদেশ এখন হয়তো আমরা জাতীয় দলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বাংলাদেশি কোচদেরকে দেখতে পেতাম। বাট আনফর্চুনেটলি সেটা আমরা এতদিন দেখিনি। আহ, আহ, হয়তো সে কারণেই অ্যাকচুয়ালি হাতুরা সিং এর মতো একজন কোচকে আমাদেরকে ট্রেনিং নিয়ে যেতে হবে। কারণ ক্রিকেট বোর্ড হয়তো এই জিনিসটাকে দেখতে বাধ্য, ক্রিকেট বোর্ড যে একটা মানসম্পন্ন কোচ দলে থাকা, একজন মোটামুটি প্রোফাইল আছে এমন একজন কোচকে যদি তারা রাখতে না পারে, সেটা সেটা বোধহয় তাদের তাদের দিক থেকে একটা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়। খালিদ মাহমুদ সুজন যে কথাটা বলেছিলেন যে তার যে কন্ডাক্ট করা যে নেচারটা, ডমিনেটিং যে নেচারটা, আমার মনে হয় ওই কারণেই বোধহয় তাকে চুজ করা হয়েছিল প্রথমে যখন চুজ করা হয়েছিল বাংলাদেশ দলের জন্য। ক্রিকেট বোর্ডই বোধহয় চাচ্ছিল যে এমন একজন কাউকে যাকে দিয়ে তারা প্লেয়ারদের উপরে একটা ছড়ি ঘোরাতে পারবে। আলটিমেটলি সেটা বুমেরাং হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় সে কারণেই তাকে চুজ করা হয়েছিল। কারণ কারণ অনেক সময় আমরা দেখেছি কিন্তু ক্রিকেট বোর্ড সরাসরি অনেক খেলোয়াড়কেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি। সেই ক্ষেত্রে হয়তো একজন কোচের মাধ্যমে সেটা করার চেষ্টা ছিল, বাট সেটা কাজে লাগেনি আলটিমেটলি। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। জাভেদ ওমর বেলিম আমাদের সাথে রয়েছেন। জাভেদ ওমর বেলিম, আপনার কাছে আমার প্রশ্ন, যেটা বলছিলেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেটারদের উপরে ছড়ি ঘোরাতে হয় কোচের, এবং সেই কারণেই হাতুরু সিং এর প্রয়োজন পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কেন, কি কারণে ক্রিকেটারদের উপরে ছড়ি আসলে ঘোরানো হয় বা ঘোরাতে হয়? আমাদের দেশের ক্রিকেটাররা তারা কি শৃঙ্খলার ভেতরে আবদ্ধ থাকতে চায় না? বাস্তবতা কি এমনই সবশেষ? জি না, অফকোর্স নট। আমি এর আগে যখন হাতুড়ে যখন চলে যাচ্ছিল তখন উনি যেভাবে গিয়েছেন তখন মনে হচ্ছিল যে বাংলাদেশে ক্রিকেট সব শেষ, একদম উনি ছাড়া চলবে না এমন। যেটা আমি টক শোতে ছিলাম, কারোর সাথে খেয়াল নেই কোন শোতে ছিলাম, তো ওই একটা জায়গায় আমি বলতেন ফাইন। তারপরে আবার যখন নিয়ে আসা হলো তখন এই যে যেটা ফাইন ভাই বললেন, এই কারণেই প্লেয়ারদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল। ও একমাত্র কোচ যে প্লেয়ারদেরকে কন্ট্রোল করতে পারে। তখন আমি বলেছিলাম তাহলে একটা হেডমাস্টার আমরা রেখে দিই, কেন এটা প্লেয়ার তো দেয়ার মোর দেন ম্যাচিউর। তারা এক একটা প্লেয়ার, যারা ইভেন জুনিয়র প্লেয়ারও যখন দলে আসে তাদের প্রক্রিয়ার মাধ্যমে আসে, আন্ডার 19, 18 এটার মাধ্যমে এসে তারা প্রফেশনাল প্লেয়ার। ওইখানে আপনাকে ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমি জুনিয়র প্লেয়ার কি কথা বলবো, কেন হাতুরা যখন ছিলেন, আমি যেটা সবসময় বলি, বাংলাদেশ যখন রেজাল্ট ভালো করে তখন সবকিছু ঢেকে যায়। ওই সময় বাংলা রেজাল্ট পেয়েছিল, হাতুরা চলে গিয়েছিল, মানে সব শেষ। এবার রেজাল্ট পায় না, এই জন্য এত কথা উঠছে। আমার মনে হয় যখন বাংলাদেশে ভালো রেজাল্ট হয়েছে ওই সময় কিন্তু মুশফিক, মাহমুদুল্লাহ,
মমিনুল টেস্ট ম্যাচের কথা বলছি, প্রচুর ডিস্টার্ব হয়েছিল হাতুড়ের মাধ্যমে। মাথায় রাখতে হবে, ক্রিকেট বোর্ডকে মাথায় রাখতে হবে, আমাদের যে বাঞ্চ অফ প্লেয়ার, আমাদের প্লেয়ার অনেক, কিন্তু 11 জনের কনসিস্টেন্ট পারফর্ম করার মতো প্লেয়ার আমাদের অনেক কম। তো ওই একটা জায়গায় ওই সময় মাহমুদুল্লাহ আমাদের একদম মানে টপ প্লেয়ার ছিলেন। ওই সময় ডিস্টার্ব হয়ে উনি কিন্তু অনেক টেস্টে রিটায়ার্ড করে ফেলেন, মন খারাপ করেন, অভিমান যাই বলেন। সেম মাশরাফি যদি বলেন, উনি হয়তো আরো 6 মাস খেলতে পারতেন। সেম যদি মমিনুল অনেকগুলো টেস্ট মিস করেছে, উনি আমার টেস্টে 1 নম্বর প্লেয়ার ছিল। তো ওই একটা জায়গায় দল যখন সাকসেস হচ্ছিল, তখন বোর্ড এত ডিপেন্ড হয়ে গেছিল ওর উপরে, পরের দিন চলে যাওয়ার পর খুব উনি খারাপ সময় গিয়েছেন। আবার ওনাকে আনা হয়েছে ছড়ি ঘোরানো। আমি মনে করি প্রফেশনাল লেভেলে যতই বড় কোচ হোক, প্লেয়ারের থেকে কেউ বড় হতে পারে না। যে সে যতই সেটা গ্যারি ক্যাস্টেন হোক বা গর্ডন গ্রিন হোক, প্লেয়ারকে ম্যানেজমেন্ট, কারণ টপ লেভেলে আপনার টেকনিক্যাল কাজ খুবই কম, 5 to 10%। ম্যানেজ করা, খারাপ সময় প্ল্যান করা, ওগুলো ইম্পর্টেন্ট হয়। ওই জায়গাটা ওই সময় উনি পার পেয়ে গেছে, নো ডাউট উনি কোচ হিসেবে ভালো, কিন্তু অনেক রুট। কারণ মাথায় রাখতে হবে, এরা একটা দে আর অল আর মানে লেজেন্ড না, তারা একটা অ্যাম্বাসেডর, তারা একটা দেশকে প্রতিনিধিত্ব করে। তো ওই জায়গায় তাদের সঙ্গে তাদের একটা সেলফ রেসপেক্ট থাকে, তাদের একটা কি বলে যে মানে সম্মান থাকে, আত্মসম্মান। যখন ওই একটা বড় প্লেয়ার বা ছোট প্লেয়ার যখন আত্মসম্মান লাগে, তখন ও কিন্তু হয় রিটায়ার করতে বাধ্য হয় বা একটা খেলা জান দিয়ে খেলে দেশের জন্য। সে একটু এত কষ্ট করে খেলার পরে যদি আমাকে মূল্যায়ন করা হচ্ছে না আমার কাছের মানুষ, আমরা কি কমেন্ট করলাম ইটস নট ইম্পর্টেন্ট। যারা কাছে থাকে ওরা খুব ইম্পর্টেন্ট, সেটা সিনিয়র প্লেয়ার হতে পারে, কোচ হতে পারে, ক্যাপ্টেন হতে পারে। ওই একটা জায়গায় মনে হয় জি। খুব ডিস্টার্ব হয়েছে, যেটা বোর্ড ওইভাবে মাথা ঘামায় নেই, এখন খারাপ করাতে বোর্ড মাথা ঘামাচ্ছে। মোট এখনো আসলে কতদূর মাথা কামাচ্ছে সেটা নিয়ে আমরা যথেষ্ট রকম সন্দিহান, বা আমরা আসলে সেটা বুঝে উঠতে পারছি না। কারণ সংবাদ সম্মেলনে তো হাতুরু সিং এর ব্যাপারে কোন রকমের কোনো বক্তব্য রাখা হয়নি বোর্ডের পক্ষ থেকে। পজিটিভ বলেছে বরং ক্ষেত্র বিশেষে কিছু পজিটিভ, এবং বলেছে ফেব্রুয়ারি পর্যন্ত তার চুক্তি আছে, এতটুকুই বোর্ড সভাপতি বলেছে। এর বাইরে তো যেমন হচ্ছে নাজমুল শান্তকে ভৎসনা করা হয়েছে, যে নাজমুল শান্ত বলেছে 3 উইকেট চলে যাওয়ার পর আমরা আর আসলে খেলিনি সেমিফাইনালের জন্য, তখন আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে চেয়েছি। এটা তো নাজমুল শান্তর একার প্ল্যান না, এই প্ল্যানের সাথে তো কোচ এখানে ডেফিনেটলি ইনভলভ, কিন্তু সেই কোচের কথা তো একবারও বিসিবির পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু নাজমুল শান্তকে তো ঠিকই বিসিবির সভাপতি ভৎসনা করলেন। আমি এই ব্যাপারটা একটু নোমান মোহাম্মদ আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে হাতুরু সিং এর আমলে আমরা 2টো বিশ্বকাপ খেলেছি, একটাতে ভরাডুবি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 9 ম্যাচে 2টা জয় 7টায় পরাজয়, এবং টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ খেললো বাংলাদেশ। বড় ম্যাচ সত্যিকার অর্থে তো শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। বা ওভারঅল ওয়ার্ল্ড কাপ যেটা, সেটা আসলে বোলারদের পারফরমেন্সে মূলত বাংলাদেশ খেলেছে। হাতুরু সিং যাদের ওপর আস্থা রেখেছিলেন তারা কেউ আসলে পারফর্ম করতে পারেনি। না পারফর্ম করতে পেরেছেন সৌম্য সরকার, না পারফর্ম করতে পেরেছেন লিটন কুমার দাস, একটা মিনিংলেস 50 করেছেন আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচ বাংলাদেশ আসলে জেতেনি, না পারফর্ম করেছেন নাজমুল শান্ত। তো ওভারঅল যেভাবে তিনি আসলে সাজিয়েছিলেন ব্যাটিং অর্ডার, কোনো কিছুই হয়নি, ক্লিক করেনি, ব্যাটিং অর্ডার পুরোপুরি ফেল করেছে থ্রু আউট টুর্নামেন্ট। এবং তারপরেও হাতুরু সিং এর ব্যাপারে বোর্ডের এক ধরনের যে নীরবতা, এটা কেন, কি কারণে, মানে প্রবলেমটা কোথায়, মানে কেন? না, সেটা তো প্রবলেম হিসেবে আমি দেখতে পারি, বোর্ড তো প্রবলেম হিসেবে দেখছে না, বোর্ড তো হাতুরু সিং এর প্রবলেম হিসেবে দেখছেন না। এবং আমি আপনাকে একবারে বলছি, সুজন ভাইয়ের আমি আপনাদের ইন্টারভিউটা দেখলাম, যে সুজন ভাই এখানে বলছিলেন যে স্টিফেন ফ্লেমিং কে তারা অ্যাপ্রোচ করেছিলেন, আর অনেককে তারা অ্যাপ্রোচ করেছেন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্ডিকা হাতুরু সিং এ বাংলাদেশের কোচ থাকছেন, নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন। আপনি এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন, এখানে আসলে আর কোনো মানে সেকেন্ড কোনো আলোচনার কোনো জায়গায় নেই। আমরা আলোচনা করতে পারি, আমরা এখানটাতে কথাবার্তা বলতে পারি, মানুষের মধ্যেও যেহেতু বা মিডিয়ার মধ্যেও যেহেতু এক ধরনের একটা যে পারফরমেন্সটা আমাদের হচ্ছে সেটাতে সন্তুষ্টির জায়গা নেই, সেই কারণে আমাদের সেই ক্ষোভের জায়গাটা থাকতে পারে। কিন্তু বোর্ড কিন্তু বিষয়টা সেভাবে ভাবছে না। এবং আমি মনে করি যে এইবারে টি20 ওয়ার্ল্ড কাপের যে জায়গাটা, টি20 ওয়ার্ল্ড কাপে আপনি যদি পারফরমেন্স ওয়াইজ চিন্তা করে দেখেন, যে আমরা প্রথমবারের মতো সুপার 8-এ কোয়ালিফাই করেছি, তো আপনি সেই হিসেবে কিন্তু এই পারফরমেন্সটা ভালো পারফরমেন্স। আপনার একটা প্রাথমিক লক্ষ্য প্রত্যেকটা দলের থেকে সুপার 8 পর্যন্ত যাওয়ার, এবং সেই জায়গাটাতে আমরা যখন কোয়ালিফাই করেছি সেটা ভালো। আমার কাছে যে জিনিসটা আপত্তিকর লেগেছে, 2টা মেজর ইস্যু, এবং সেই 2টা মেজর ইস্যুর সঙ্গে আমি মনে করি চন্ডিকা হাতুরু সিং এর পুরোপুরি জড়িত। একটা তো তিনি অফিসিয়ালি বলেছেন, যে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা সুপার 8-এ উঠেছি, এখন আমরা যা করবো সেটা হচ্ছে গিয়ে বোনাস, এই জায়গা থেকে আর চাওয়া পাওয়ার কিছু। এইটা টিমের উপরে ভীষণ রকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে বলে আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনালি আমি ফিল করি। সেইটা ইভেন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ 2টা দেখলেও আপনি বুঝতে পারবেন যে ওই 2টা ম্যাচে বাংলাদেশ কোনো সময় জেতার মতো খেলেনি, চেষ্টাই আসলে করে। মানে আমরা ধরেই নিয়েছি ঠিক আছে আমরা তো বোনাসই খেলছি, এগুলো ঠিক আছে খেললেই হলো, এই হচ্ছে কি একটা পয়েন্ট।
আর আরেকটা যেটা আমার কাছে মনে হয় এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সুপার 8-এ গিয়েছে। লাস্ট ম্যাচটা আমাদের সেমিফাইনালে খেলার চান্স ছিল, সেইখানে আমরা 12.1 ওভারে 116 রান তাড়া করতে নেমে আমরা যদি 75 রানে 50 রানে অল আউট হয়ে যেতাম, আমার ধারণা বিমানবন্দরে তারা একটা বীরের সংবর্ধনা, একটা হিরোইক রিসেপশন তারা পেত, যে আমরা চেষ্টা করেছি। এই যে আমরা চেষ্টাটা করি নাই, প্ল্যানটা কারো না কারো মাথা থেকে ফার্স্ট প্ল্যানটা বেরিয়ে ডেফিনেটলি, তারপরে সবাই এগ্রি করেছে, কিন্তু প্রথম কে বলেছেন, আমার পয়েন্ট হচ্ছে কি সেটা। আমার কিন্তু কোনো আপত্তির জায়গা নেই ভাই, আপনার তো ভুল হবেই, আপনার তো সবসময় ভুল। আপনার টসে জেতার পর কি হয়েছে না হয়েছে, 11 সিলেক্ট আমরা 2 পেসার না 3 পেসার নিয়েছি, আমাদের ভুল হতে পারে, এবং সেই ভুলটা টিম ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা কি ভোট সেটা জবাবদিহিতা করতেই পারে, কিন্তু এইটা কিন্তু ওই সাধারণ ভুল না। বাংলাদেশ টিম টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলার এরকম একটা জায়গার মধ্যে, এরকম একটা পজিশনে বাংলাদেশ ছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে বলেছেন যে না আমাদের হচ্ছে গিয়ে এইখানটাতে আমরা সেমিফাইনাল চেষ্টা করব হয়তো, কিন্তু আমাদের জিততে হবে, জেতাটাই হচ্ছে আমাদের মূল। ফার্স্ট পারসনটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না ক্রিকেট বোর্ড সেটা খুঁজে বের করার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড, কারণ ওই যে প্রেস কনফারেন্স করেছেন পাপন ভাই, সেই প্রেস কনফারেন্সে বরং মনে হয়েছে যে না বাংলাদেশ যেটা খেলেছে সেটা ভালো খেলেছে। পাপন ভাই আমার কাছে মনে হয়েছে আরো যে মানে প্রশ্নের মুখে, প্রশ্নের টোনের মুখে পাপন ভাই এই জিনিসটাকে বলেছেন যে না এটা যদি এরকম হয় তাহলে একসেপ্টেবল না। প্রেস কনফারেন্সে পাপন ভাই বলেন যে না শান্ত যদি এরকম বলে থাকে সেটা একসেপ্টেবল না। শান্ত বলে থাকেন কি থাকেন এটাকে পাপন ভাই দেখেন নাই, এটা কি হইতে পারে? আবার আপনি যেটা বললেন সেটা তো শান্ত প্ল্যান থেকে। এখন যদি আমরা শান্তকে ব্লেম করি, শান্ত ক্যাপ্টেন, ঠিক আছে, ক্রিকেট ক্যাপ্টেন্স গেম, ঠিক আছে, ক্যাপ্টেনের মাধ্যমে সবকিছু হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু ভাই আপনারা একই সঙ্গে আলোচনা করতেছি হাতুড়ে সিং এর ডিক্টেটর, হাতুড়ে সিং এর এক নায়ক, হাতুড়ে সিং এর ড্রেসিং রুমের কন্ট্রোল তার হাতে রয়েছে। তাহলে শান্ত কি এখানে এসে বলেছেন নাকি যে আমাদের ভাই আমরা জিতলেই হবে, আমাদের সেমিফাইনালে যাওয়ার দরকার নেই বা ওই অত চেষ্টা করার দরকার নেই? এটা বলে শান্তকে বলি পাঠা কেন বানানো হচ্ছে? এটা হাতুড়ে সিং এর পিঠ বাঁচানোর জন্য বলা হচ্ছে। যদি হাতুড়ে সিং এর না হয়, এটা লজিক্যাল জিনিস না, আমি পজিটিভ ওয়েতে বলছি, লজিক্যালি এই প্ল্যানটা ফার্স্ট কোচের কাছ থেকে আসা উচিত। এখন যদি সেটা না হয় তাহলে সেটা বোর্ড খুঁজে বের করুক কে এই জিনিসটা বলেছে, এবং এইটাকে দেন এগেইন ফাইম আমার কথা হচ্ছে কি বোর্ড কে এটাকে ব্যর্থতা হিসেবে দেখছে। আমার কিন্তু ওই দিনে পাপন ভাইয়ের প্রেস কনফারেন্স শুনে বা তার আগে বোর্ড 4 ঘন্টা মিটিং করেছে, 55 মিনিট প্রেস কনফারেন্স করেছে, আমার মনে হয় নাই যে এইটাকে বোর্ড বাংলাদেশ সেমিফাইনাল খেলার চেষ্টা করেনি সেটাকে বোর্ড খুব একটা ব্যর্থতা হিসেবে দেখছে, কিংবা ওভারঅল হাতুড়ে সিং এর ব্যর্থ কোচ হিসেবে। সেই জন্য আমি বলছি যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুড়ে সিং এ শিওরলি থাকছেন, এরপরও যদি তার কন্ট্রাক্ট এক্সটেন্ড হয় আমি অবাক হব। একেবারেই তাই। মানে বিষয়টা হলো যে এখন বাস্তবতা, বাংলাদেশের দর্শকরা তারা আসলে দলকে যে সাফল্যের মঞ্চে দেখতে চায়, বিসিবি আসলে দলকে সেই জায়গায় দেখতে চায় কিনা, দলের কোচ দলকে সেই জায়গায় দেখতে চায় কিনা, দলের ক্যাপ্টেন এবং ক্রিকেটাররা তারা আসলে নিজেদেরকে সেই মঞ্চে দেখতে চায় কিনা, সেটাই আসলে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হলো জয়ের ক্ষুধা বাংলাদেশের ক্রিকেটারদের কম, এমনটা আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন, এবং আসলেই লিটারেলি আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটারদের ভেতরে বডি ল্যাঙ্গুয়েজে কেমন যেন আসলে ওই ক্ষুধাটা নেই, যে তার যে স্পৃহাটা সেটা কেমন যেন মিসিং। মানে এই আলোচনাটা যদি এভাবে করি যে 2012 থেকে 2018 বাংলাদেশের ক্রিকেটের একটা গোল্ডেন টাইম, এই সময়টাতে বাংলাদেশ 15 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে, 17 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে, গোটা 3 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলেছে 2012 থেকে 18। কিন্তু 2018 থেকে 24 এই সময়টাতে সাফল্য বলতে তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সাফল্য বলতে কোনো কিছু নেই, এবং বাংলাদেশের ক্রিকেট এই 2018 থেকে 24 শুধু নিচের দিকেই অবনমন হয়েছে এই সময়টাতে। এবং এই সময়টাতে আসলে ক্রিকেটারদের ভিতরে ইমোশনও দিনকে দিন আসলে কমতেই আমরা দেখেছি। মানে 2012 থেকে 2018 বাংলাদেশের ক্রিকেটে অনেক ইমোশনাল ইনসিডেন্ট আছে। 2012-তে পাকিস্তানের কাছে যখন বাংলাদেশ 1 রানে এশিয়া কাপের ফাইনালে হারলো, গোটা দলকে আমরা কাঁপতে দেখেছি। কিংবা যখন ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারলো 15-তে, সেই সময় আমরা দেখেছি যে প্লেয়ার ইমোশনাল ছিল। কিংবা 18 এশিয়া কাপের ফাইনাল। কিন্তু এরপর থেকে প্লেয়ারদের ভেতরেও কেন যেন ইমোশনের ব্যাপারটা কমে গেল, ক্ষুধাটাও আসলে কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এই বিষয়টা কেন ঘটছে? তো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা ফ্যাম। বাট তার আগে আমি শুধু ছোট্ট করে একটু বলি, আগের আলোচনার রেফারেন্স ধরে একটু বলি। আমরা যে আমাদের কোচের মূল্যায়ন করি, কেন সেই কোচের মূল্যায়নটা শুধু বিশ্বকাপের এই 3টা এখানকার ম্যাচ আর 3টা ওখানকার ম্যাচ নিয়ে কেন মূল্যায়ন করি? আমি ব্যক্তিগতভাবে মূল্যায়ন করি যখন আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলছিলাম ওদের সাথে প্রিপারেশনের জন্য, সেখানে আমরা সাহস করে প্রথমে ব্যাটিং নিতে পারলাম না চিটাগাংয়ের মতো উইকেটে, আমাদের খেলোয়াড়দেরকে এই একটু কঠিন পরিস্থিতিতে ফেলার জন্য। যে প্রশ্নটা আপনি এখন করেছেন সেটার সাথেও এটা সম্পর্ক আছে, কিন্তু আমরা সেই সাহস দেখাতে পারলাম না টসে জিতে ব্যাটিং করার। আমাদের এই দল যে দলটা বিশ্বকাপ খেলতে যাবে সেই দলটা কেন ইউএস এর সাথে এভাবে সিরিজ হারে?
আমরা কতটা অপ্রস্তুত দল হিসাবে বিশ্বকাপে গেছি এটা আমরা কেউ ভেবে দেখিনি, কিন্তু দেখছি না এখন 3টা ম্যাচ জেতার কারণে আমাদের কোনো প্রস্তুতিই ছিল না। আমরা যদি 3টা ম্যাচে হেরে যেতাম আমি ব্যক্তিগতভাবে অবাক হতাম, কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনাও ছিল। সো আমার মনে হয় যে এই সবকিছু মিলিয়ে কিন্তু মূল্যায়ন করতে হবে যারা দলের দায়িত্বে আছেন তারা কতটা সুচারুভাবে সেই দায়িত্ব পালন করছেন। আপনি যে প্রশ্নটা এখন করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু ইমোশনাল ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। আবেগ, দলের জন্য কিছু করতে পারা, না পারলে সেই জন্য নিজের মধ্যে যে ক্ষোভ হবে, নিজের মধ্যে যে কষ্ট হবে, সেই জিনিসটা সেভাবে কিন্তু দৃশ্যমান হয় না আজকাল। এটা বোধহয় একটা বড় কারণ যে ধীরে ধীরে এক তো আছে ক্রিকেট কালচারটা আমাদের, আপনি যে সময়কার কথা বলেছেন আর 10 বছর আগেই আমাদের যে ক্রিকেট কালচার যতটুকুও ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরো নষ্ট হয়ে গেছে। গত অনেকগুলো বছরে আমরা ক্রিকেটের খেলার ভেতরে যে অনেকগুলো ক্ষতি করেছি সেটা ডিটেলস এখন আমি বলতে চাই না। সেইগুলি আমাদের খেলোয়াড়দের সেই খেলার ভেতরকার খেলার হিসেবে যে মূল্যবোধগুলো আছে, আমি একবার আরো সরাসরি যদি বলি, আমরা আজকাল কোন খেলায় জয়ের জন্য খেলি? কোন খেলোয়াড় জয়ের জন্য খেলে না। সব খেলোয়াড়রা দেখবেন আপনি, আমি একটা বড় স্কোর করতে পারলে আমি জাতীয় দলে চান্স পাবো, আমি যদি লিগে হাই স্কোর করি আমি জাতীয় দলে চান্স পাবো, আমি যদি বেশি উইকেট পাই আমি জাতীয় দলে চান্স পাবো। জয়ের জন্য খেলা, স্কোর বোর্ডে কি আছে সেটা হিসেব করে খেলা, এই খেলাটা কিন্তু আমরা আস্তে আস্তে একেবারেই ভুলে যাচ্ছি। বয়স ভিত্তিক খেলাতে তো একেবারেই বাদ। বয়স ভিত্তিক খেলাগুলো হচ্ছে সিলেকশন ম্যাচ, ওগুলো কিন্তু কম্পিটিটিভ ম্যাচ না। কিন্তু সবাই চিন্তা করে একটা সেঞ্চুরি করতে পারলে সিলেক্টরের চোখে পড়বে, কিন্তু সেঞ্চুরিটা যদি আমি একটু কুইকলি করতে পারি তাহলে আমার দল জিততে পারে, আমি যদি রিস্ক নেই তাহলে এটা হতে পারে হতে পারে, এইসব ভাবনা চিন্তা আমাদের খেলার মধ্যে থেকে একেবারে উঠে গেছে। কিন্তু আমাদের সব খেলায় কিন্তু ট্রায়াল ম্যাচ, সিলেকশন ম্যাচ, ওইখানে ওই আবেগটা থাকে না। ওই আবেগটা কখন আসে? যখন আমরা ইন্টারন্যাশনাল খেলতে যাই, তখন আমরা বাধ্য হই একটা স্কোর চেঞ্জ করতে, তখন আমরা বাধ্য হই একটা স্কোর বোর্ডে আনতে যেন আমরা ম্যাচ জিততে পারি। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল খেলার ভেতরে কিন্তু সেই জিনিসটা নেই। এই জন্য বোধহয় ওইখানে একটা বড় একটা, এই যে আমরা ডিসকানেক্টেড ফিল করি, কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাই যখন আমরা ইন্টারন্যাশনাল খেলতে যাই। ঘরোয়া ক্রিকেটে সেটা একদম হয় না। এই জন্যই যখন আমাদের টপ স্কোরাররা 1000 রান করা ঘরোয়া খেলোয়াড়রাও যখন ইন্টারন্যাশনাল খেলতে যায় এবং যখন ওরা দেখে যে 3টা ডট বল হয়েছে এবং এখন আমাকে রান করতেই হবে, তখন ওরা চাপে পড়ে যায়। কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু 3টা ডট বল করার পরও 4র্থ ডট বল বা 5ম ডট বল করার সুযোগ থাকে, কিন্তু কারণ ওখানে খেলাটা অনেকটা ব্যক্তিগত, নিজের জন্য খেলা, এবং এটাই আমাদের কালচার হয়ে গেছে। কিন্তু ওটাকে কিন্তু আমরা কিন্তু স্বীকৃতি দিই। দিন শেষে ওই খেলোয়াড় হয়তো 50 রান করে এসেছে এবং পরের দিনে ফলো করে পেপার উঠবে, কিন্তু 50 রানে উনি অপরাজিত ছিলেন, কিন্তু ওনার দল হেরে গেছে, অন্যরা ভালো খেলতে পারেননি বলে। সো আমরা যে মূল্যায়ন করি খেলোয়াড়দের, সেটা খুবই ভুল মূল্যায়ন আমরা করি, এবং সেসব কারণেই কিন্তু এইসব জিনিসটা এসে দাঁড়িয়েছে। এখন আমরা কিন্তু ইম্প্যাক্টফুল পারফরমেন্স, হ্যাঁ তুমি 20 রান করো, 10 বলে 20 রান করো। এবার যে ইন্ডিয়া খেললো, রোহিত শর্মা সেই ইন্টারভিউটা বোধহয় সবকিছু পরিষ্কার করে দেয়। রোহিত শর্মা সেই ইন্টারভিউতে কি ছিল? আমরা কেউ 50-100 রানের কথা চিন্তাই করছি না, আমাদের প্রত্যেকটা ইনিংস যেন ইম্প্যাক্টফুল হয়, এবং খেলা দেখলেই বোঝা যায় ওরা ঠিক ওইভাবে খেলেছে। 10 রান করলো সেটা 5 বলে করার চেষ্টা করেছে তারা। এই জিনিসটা আমাদের খেলার মধ্যে একেবারেই নেই। আর ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছে, কিন্তু ইম্প্যাক্টফুল পারফরমেন্সের জন্য সবাই মাঠে নামছে। বাট আমরা শুধু এখনো কিভাবে আমরা জাতীয় দলের সুযোগ পাবো বা আরেকটা জায়গায় সুযোগ পাবো, সেই সুযোগের পারফরমেন্স আমরা দেওয়ার চেষ্টা করছি। এটার মধ্যে বিশাল পার্থক্য আছে দুইটা খেলার মধ্যে। একেবারে তাই। জাভেদ ওমর বেলিম, আপনি তো নাজমুল আবেদিন ফাহিমের কথা শুনছিলেন, মূল্যায়নের ব্যাপারটা এবং হচ্ছে ইম্প্যাক্ট রাখে এরকম ইনিংসের মূল্যায়ন আসলে কতটা হয়? কারণ যখন আপনি স্কোর কার্ড দেখবেন তখন আপনি দেখবেন যে ঘরোয়া লিগের টপ স্কোরার ওই ওপেনাররা, কারণ হচ্ছে তারাই লম্বা সময় ধরে ব্যাটিং করে, তারাই আসলে খেলতে থাকে, তারাই আসলে চান্স পায়। এই কারণে এই গত সিলেকশন প্যানেলের আমলেও এক একটা ন্যাশনাল টিমে 6টা করে ওপেনার দলভুক্ত হতো, কারণ হচ্ছে তারাই আসলে পারফর্ম করতো। তো সেই ক্ষেত্রে ধরেন যে ঘরোয়া আসরে 6-এ নেমে কেউ আসলে 20 বলে একটা 40-এর ইনিংস খেললো, সেটার যে গুরুত্ব, সেই গুরুত্ব তো আসলে বিসিবির কর্তা ব্যক্তিরা অনুধাবন করছে না, বা কোচরা বা সিলেক্টররা তারাও আসলে অনুধাবন করে না। এটাই হচ্ছে টেকনিক্যাল। আপনি একটা প্লেয়ারকে আপনি 6 নম্বরে সুযোগ দিচ্ছেন, 7 নম্বরে ওই প্লেয়ারটা যখন এন্ড অফ দা মানে 7টা ম্যাচ খেলার পর যখন 120 রান করে আপনি ওকে বাদ দিয়ে দিবেন। কিন্তু ওই 120-এ ওর যে 3টা ইনিংস ছিল, কে 17 বলে 32, আবার 19 বলে 35 করে ম্যাচ জিতিয়েছে, বা একদম হারা ম্যাচটা আমরা কাছে গিয়ে হারলাম, ওটা তখনই ব্যাকআপ দিবে এই প্লেয়ারকে। তখন যারা কাছে থাকে, কারণ আমরা তো হয়তো টাইমিং দেখে আমরা ভুলে যাই, বা যারা
যারা কাছের লোক, কোচ বলেন, টেকনিক্যাল ম্যান, ওরা ওটা নিয়ে আলাপ করবে কি আমার এই প্লেয়ারটা, যেমন ছোট্ট একটা রোহিত শর্মা, ফাইন ভাই এই ওয়ার্ল্ড কাপের কথা বললেন, রোহিত শর্মাকে আপনি দেখেন 50 ওভার খেলায় ওনার হতো একটা বোধহয় 50 না দিতাম, প্রতিটা ম্যাচে উনি প্রথমে 15 ওভারে উনি খেলা শেষ করে দিচ্ছে। উনি 37 বলে 49, একটাও 50 ছিল না। ওই জায়গায় উনি একতরফা ম্যাচ করে ফেলতো প্রথম দিকে। উনি 20 বলে 35 করে আউট। হয়তো এখন 7টা ইনিংস পর সবাই দেখে ও তো লাস্ট 15 মিনিট একটাও 50 করেনি। ডাজন্ট ম্যাটার, ও যে স্টার্টটা এমন করে দিয়ে ওই টিমকে প্রথমে ব্যাক টু করে ফেলেছে। আর আমাদের এখানকার ওদের যে দলটা গিয়ে তখন তারা মিডল ওভার প্ল্যান করে খেলে, স্লগ ওভারে গিয়ে তারা স্লগ করে। তো ওইটাই হচ্ছে টেকনিক্যাল কাজ, যে একটা প্লেয়ারকে আপনি আপনি ওই 10 রান যে করছে কোন জায়গায় 10 রান করেছে, ও 6.5 বল বা 5 বল খেলে 10 রান করে প্রেশারটা কমিয়ে দিয়ে 2টা 6 মেরে আউট হয়ে গেছে। ওইটা প্রেশার, ওইটাই তো হচ্ছে যারা কাছের লোক, যারা কোচ বলেন যাই বলেন, তার তামিমকে তো বা সাকিবকে টেকনিক্যাল কেউ শিখাবে না। সেটাই ওয়ার্ল্ড কাপের কথা বলি, ফাইম ভাই এটা বলছিলেন কি আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একদম এত বড় প্রশ্ন ছিল যে বাংলাদেশ কোথায় যায়। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে প্রথম রাউন্ডে ওই দলগুলা ভালো খেলে নাই বিদায় আমরা জয়লাভ করেছি। আমরা মন্দের ভালো খেলেছি, সেটা কোথায়? বোলিং এর জায়গায়। আমরা যদি ব্যাটিং দেখেন, যেখানে স্ট্রাগলিং উইকেট ওখানে আমরা অ্যাটাক করতে গিয়েছি, সেটা নেপালের সাথে হোক, সেটা যার সাথেই হোক, শ্রীলঙ্কার সাথে হোক, ওই জায়গায় আমরা উল্টা খেলেছি। আবার যখন সেকেন্ড রাউন্ডে চলে গেলাম, ওইখানে আমাদের ম্যানেজমেন্ট বলবে কি আমাদের এই উইকেট কিন্তু ওই উইকেট না, বা প্লেয়ার তো অবশ্যই বুঝবে, কিন্তু যারা ইনএক্সপিরিয়েন্স না, 2টা বল খেলে কিন্তু 5টা বল কিন্তু প্লেয়ার বুঝে যায় এটা স্ট্রোক খেলার উইকেট, এখানে একটা 160 বা 70 রান ভালো রান মানে করতে পারবো। আবার ওই জায়গায় করতে হবে না 120-25 রান করলে ভালো, ওই জায়গায় আপনি স্ট্রাগলিং করে করবেন। ওইটা আমরা একদম অপোজিট খেলেছি। ফার্স্ট রাউন্ডে যেমন উল্টা ব্যাটিং করেছি, সেকেন্ড রাউন্ডে গিয়ে অস্ট্রেলিয়া উল্টা ব্যাটিং করেছি। Reverse. ওটাই হচ্ছে কোচের প্ল্যান বা ক্যাপ্টেনের প্ল্যান বা সিনিয়র প্লেয়ার বলবে, বা যে বড় প্লেয়ার বড় মঞ্চে সবকিছু বাদ দিয়ে তারা ওই জায়গায় যায়, একটা প্রক্রিয়ার মাধ্যমে যায়, তখনই সে বড় প্লেয়ার হবে। আদারওয়াইজ সে কখনোই বড় প্লেয়ার হবে না যদি এই জায়গাটা অ্যাডজাস্ট না করতে পারে। একেবারে তাই। নোমান মোহাম্মদ, আপনি রয়েছেন আমাদের সাথে, আপনার কাছ থেকে আবারও আসলে ওই প্রসঙ্গে শুনতে চাই যে প্রসঙ্গে নাজমুল আবদিন ফাইমের কাছ থেকে শুনছিলাম, সেটা হলো যে দেশপ্রেমের যে ব্যাপারটা, খেলার প্রতি নিবেদনের যে বিষয়টা, সেই বিষয়টা, খেলার প্রতি আবেগের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আজকে আমরা দেখলাম যে সকালবেলাতে কোপা আমেরিকার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এখানে আর্জেন্টিনা জিতলো ইকুয়েডরের বিপক্ষে, এমিলিয়ানো মার্টিনেজ 2টো সেভ করেছে, এবং কোয়ার্টার ফাইনাল জেতার পর আর্জেন্টিনা টিমের সেলিব্রেশন দেখে মনে হয়েছে যে তারা ওয়ার্ল্ড কাপ জিতলো আরও একবার। এটা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা, তারা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, তারা কোপা আমেরিকা এর আগেও জিতেছে, কিন্তু এখনও তাদের ভেতরে সেই একই প্লেয়ার, খেলোয়াড় তো পরিবর্তন হয়নি, সেই কোপা সেই আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের প্লেয়াররা তারাই আসলে খেলছে, কিন্তু তাদের যে সেলিব্রেশনটা আমরা দেখলাম, মানে হচ্ছে ওই ক্ষুধাটার কারণেই তো ওই আবেগটা আসলে কাজ করে। কিংবা বিরাট কোহলি বা রোহিত শর্মা, বিরাট কোহলিও ওয়ার্ল্ড কাপ জেতা প্লেয়ার, রোহিত শর্মাও টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন একেবারে প্রথমবারই, কিন্তু তারপরেও তাদের ভেতরে যে সেলিব্রেশন, কেউ কাঁদছেন, রোহিত শর্মাকে আমরা কাঁদতে দেখেছি। এই ব্যাপারগুলো আমাদের প্লেয়ারদের ভেতরে তো ইদানিংকালে আমরা খুব একটা লক্ষ্যই করছি না। মানে এই বিষয়টা কেন যে 2018 পর থেকে আমি আর নোটিস করিনি, মানে আমি আর কখনো, আমার কাছে মনে হয়নি যে প্লেয়ারদের ভেতরে সেই ইমোশনটা আসলে কাজ করছে। এটা কমে যাচ্ছে কেন? না, এখানে অনেকগুলো বিষয় আছে। এটাকে যদি শুধু আমরা খুব একবারে জেনারেলাইজ করি তাহলে এই জিনিসটা ভুল হবে। পৃথিবীর সব খেলোয়াড় একরকম হবে না, সবার আবেগের প্রকাশও একরকম হবে না, সবগুলো টিমও একরকম হবে না। বাংলাদেশ টিমের ক্ষেত্রে আমার কাছে যেটা একটা জিনিস মনে হয়, একটা রিজন আমার কাছে মনে হয়, মেইন রিজন না হলো মাশরাফির না থাকা। এটা আপনারা যেভাবেই দেখেন না কেন, আমি মনে করি যে মাশরাফি তার পুরো টিমটার মধ্যে, আপনি যখন প্যাশনের কথাটা, আবেগের কথাটা আনবেন, তখন হচ্ছে গিয়ে এইটা পুরো টিমের মধ্যে তিনি এটা যেভাবে ইনস্টল করতে পারতেন, অন্য ক্যাপ্টেনদের পক্ষে সেটা পারা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু ভালো খারাপ না, যেমন সাকিব ক্যাপ্টেন হিসেবে অন্য দিক থেকে ভালো, কিন্তু সাকিব হচ্ছে গিয়ে এইটা তার স্ট্রং পার্ট না, হয়তো শান্ত অন্য দিক থেকে ভালো, তামিম ছিলেন অন্য দিক থেকে ভালো। কিন্তু আমার কাছে এটা একটা রিজন মনে হয়, আপনি যে কথা বলছেন সবচেয়ে বড় রিজনটা আমার কাছে যেটা মনে হয়, সেটা আসলে একটু তাত্ত্বিক আলোচনা। এটা মনে হয় না মানুষ খুব একটা রিলেট করতে পারবে। আপনি আর্জেন্টিনার কথা বললেন, তো ব্রাজিলিয়ান ফুটবলে তো একটা খারাপ সময় যাচ্ছে বেশ অনেকদিন সময় ধরেই, আমি ওই সূত্র ধরে বলি। ব্রাজিলে কিন্তু যে কোনো কোচ আসলে আপনি মাঝে মাঝেই দেখবেন প্রেস কনফারেন্সে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউতে তারা বলেন যে ব্রাজিলিয়ান প্লেয়াররা বা ন্যাশনাল টিম, তারা হচ্ছে গিয়ে ব্রাজিলিয়ান জনগণ থেকে ডিসকানেক্টেড। তারা ঠিক ব্রাজিলিয়ান জনগণ যেভাবে চায়, যেভাবে তারা ব্রাজিল টিমকে দেখতে চায়, দেখে ব্রাজিল ন্যাশনাল টিম সেইভাবে আসলে বিষয়টাকে ফিল করে না, মাঠে সেটা মনে হয় না। এইটা হচ্ছে গিয়ে তাদের বেশিরভাগ কোচই এটা মেনে নেন, এবং এটা একটা ওয়ান অফ দ্য মেজর রিজন মনে হয়। বাংলাদেশের ক্ষেত্রে কি এটা বলা যায়? আমি মনে করি বলা যায়।
আমরা সাধারণ মানুষ, মিডিয়ার কথা বলেন, সাধারণ মানুষ একদম মাস্ট বি, বাংলাদেশের 20 কোটি মানুষ, পুরো বিশ্বে ধরেন ছড়িয়ে আছে যে বাঙালি 20-25 কোটি যারা বাঙালি রয়েছে, তারা ন্যাশনাল টিমকে যেইভাবে দেখে, যেই প্যাশন দিয়ে দেখে, যে আবেগটা দিয়ে দেখে, আমাদের ন্যাশনাল টিম সেভাবে দেখে। এখন আমি কিভাবে এই সিদ্ধান্তে চলে আসতে পারি? এই সিদ্ধান্তে চলে আসতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় আমরা মোটা দাগে এই সিদ্ধান্তটা আসতে পারি যখন আমাদের টিম ডিসিশন নেয় যে আমরা সেমিফাইনালে না খেললেও চলবে, যদি আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে পারি তাহলেই হচ্ছে কি দেশের মানুষ খুশি হবে। আপনি খেয়াল করে দেখবেন যে এই জিনিসটার যে ডিসিশনটা, আপনি জাস্ট ইমাজিন করেন, তারা যদি এই জিনিসটা বুঝতে পারতেন যে বাংলাদেশ টিম যদি এইভাবে খেলে তাহলে ব্যাপক একটা সমালোচনার মুখে পড়বে, তাহলে কি বাংলাদেশ এই অ্যাপ্রোচে খেলতো? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে সেটা মনে হয়। ইভেন কোচও যদি বলতো যে না আমাদের অ্যাপ্রোচ এরকম হওয়া উচিত, আমার ধারণা তখন টিমের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, সিনিয়র ক্রিকেটার্স, ইভেন একটা জুনিয়র ক্রিকেটারও হাত তুলে দাঁড়িয়ে বলতো যে স্যার আমরা এইভাবে খেলতে চাই না, স্যার আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য খেলতে চাই, আমরা না পারলে না পারবো। ওই জিনিসটা কেউ বলেন নাই কেন, কেউ করেন নাই কেন? কারণ তারা সাধারণ মানুষ থেকে ডিসকানেক্টেড। এটা আমার ফিলিং, আই মাইট বি রং। এটা আমার কাছে, আমি এই হাইপোথিসিস, এই ইনসিডেন্টে আমি দাঁড় করাতে পারি যে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, সাধারণ মানুষ ক্রিকেটটাকে যেভাবে দেখে, যে প্যাশনেটলি দেখে, তারা জিনিসটাকে আসলে বোধ হয় আর ওই রকম ভাবে দেখে না, যেই কারণে আপনি আসলে মাঠে সেই ক্রিকেটে আবেগের জায়গাটা থেকে মনে হয় যে মিসিং। বাংলাদেশের মতো দেশে এটা আমরা কিন্তু ইংল্যান্ড না, অস্ট্রেলিয়ান, ইভেন আমরা ইন্ডিয়াও না, আমাদের যদি আবেগের জায়গাটাতে ল্যাকিংস থাকে এটা আমাদের পারফরম্যান্সে অবশ্যই প্রভাব ফেলবে। না, একেবারে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরে দুই দলের ক্রিকেটারদের যে শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজের ভেতরেই তো বিরাট রকমের পার্থক্য ছিল। মানে আফগানিস্তান ওয়াজ ডেসপারেট যে তাদের খেলতেই হবে, বাংলাদেশের প্লেয়াররা অনেকটা ভাবলেশীন ছিল ওই ম্যাচের পরে, এটা তো আমরা আসলে দেখেছি। রয়েছে নাজমুল আবদিন ফাহিম আমাদের সাথে, রয়েছে নাজমুল আবদিন ফাহিম। সংক্ষেপে জানতে চাই যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের প্রচুর সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং দাওয়াত খাওয়ার ঘটনা থাকে, এর আসলে ঠিক কি ধরনের প্রভাব মাঠে পড়তে পারে? মানে যদি পজিটিভ প্রভাব পড়ে তাহলে তো দাওয়াত টাওয়াত অ্যাটেন্ড করতেই পারে, আর যদি নেগেটিভ প্রভাব হয় তাহলে বিসিবি কেন একদম স্ট্রেট কোনো একটা আইনের মাধ্যমে এটাকে চিরতরে বন্ধ করছে না? কারণ প্রতিটা ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে, টি-20 যাই হোক না কেন, এই দাওয়াতের ঘটনা এবং সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণের ঘটনাগুলো প্রত্যেকবার ঘটে। না, সামাজিক প্রোগ্রাম যেগুলো, কিছু সামাজিক প্রোগ্রাম থাকতেই পারে যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার কানেক্টরা, আমাদের দেশেও কিন্তু বাইরে থেকে যারা টিমগুলো আসে তারা কিন্তু বিভিন্ন সামাজিক প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করে। কিন্তু হয়তো কোনো এতিমখানায় গেল বা ওই জাতীয় কোনো ইয়েতে গেল, একটা দল গেল, বাচ্চাদের সাথে কিছু খেলাধুলা করলো, সময় কাটালো, এই ধরনের প্রোগ্রাম কিন্তু হয়। এই ধরনের যদি প্রোগ্রাম হয় সেটা কিন্তু ভালো একদিক থেকে। মানে এটা 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 একটা দেশে থেকে একটা দল গেল, জাতীয় দল গেল, ওখানে তার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিছু কাজ করলো, সেটা ভালো। বাট ডেফিনেটলি এখানে ওখানে দাওয়াত খাওয়াটা মোটেই রিকমেন্ডেবল না। স্বাভাবিকভাবেই ফর্মাল প্রোগ্রাম থাকতে পারে যেখানে যেখানে হয়তো বোর্ডের অনুমতি নিয়েই তারা সেখানে অ্যাটেন্ড করতে পারে, ফর্মাল প্রোগ্রাম থাকতে পারে। বাট এর বাইরে খুব বেশি ইনফর্মাল প্রোগ্রামে না যাওয়াটাই বোধহয় ভালো, কারণ ওখানে একটা প্রোগ্রামের মধ্যে একটা রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্টের মধ্যে থাকাটা এবং একটা রুটিনের মধ্যে চলাটা বোধহয় জরুরি। কারণ যেটা হয় যে মানসিকভাবে যে বিক্ষিপ্ততা চলে আসে অনেক সময় এদিক ওদিক যাওয়ার কারণে, সেটা না যাওয়াটাই অ্যাকচুয়ালি বাঞ্ছনীয়। কিন্তু আর বিশেষ করে বিশ্বকাপের মতো একটা দল প্রতিযোগিতা যেখানে আমরা খুব একটা ভালো করছি না, এবং এটার সাথে যেহেতু আমাদের সাধারণ মানুষেরও একটা কানেকশন আছে, তারা কিভাবে কোন জিনিসটাকে দেখে সেটাকে গুরুত্ব দেওয়াটাও কিন্তু প্রয়োজন আছে। কিন্তু আমরা মনে করি দল মানে ওই 12 জন 15 জন কিংবা ক্রিকেট বোর্ডের একটা টিম, তা তো না। এটার পেছনে 18 কোটি মানুষ আছে, কিন্তু প্রত্যেকের ইমোশনটারে একটা ভ্যালু করারও কিন্তু দরকার আছে। তো আমার মনে হয় সবকিছু মিলিয়ে এই জিনিসগুলো করা উচিত। একটা সীমাবদ্ধতাও থাকা উচিত, দায়িত্ববোধের ব্যাপারটাও থাকা উচিত, কি করলে দেখতে ভালো দেখায় সেটারও খেয়াল রাখা উচিত। সবকিছু মিলে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া। জাভেদ ওমর বেলিম, আপনি যখন খেলতেন তখনও তো আপনারা এরকম প্রচুর দাওয়াত পেতেন এবং দাওয়াত আপনারা খেতেও গেছেন, আপনারাও যেতেন, এটার প্রভাব কি পড়তো? মানে তখন মানে আসলে কি পড়তো? দেখেন তখন একটা ডিফারেন্ট কেস ছিল, তখন এত রেস্ট্রিকশন ছিল না। আর যেটা যেটা আমার মানে প্রোটোকল হিসাবে গেলে ঠিক আছে, যদি আগের থেকে একটা প্ল্যান থাকে, অনেক সময় এম্বাসি দাওয়াত থাকে, ওটা যদি প্রোটোকল হিসেবে যাওয়া উচিত। ছন্ন ছাড়াকে ওই 4 জনকে অমুকজন দাওয়াত দিয়েছে গিয়েছে, এটা হওয়া উচিত না। এটা টিমের এফেক্ট ফেলে, হয়তো কেউ 10:30 আসলো, কেউ 8টায় আসলো, এটা হওয়া উচিত না। কারণ টিম একসাথে থাকা উচিত। বাট প্রোটোকল যদি কোথাও দাওয়াত থাকে, ফুল টিমের দাওয়াত থাকবে, পার্সোনাল কোনো দাওয়াত থাকবে না। প্রোটোকল হিসেবে গেলে এটাতে কোনো অসুবিধা নেই। আমরা ওই সময় অনেক ডিফারেন্ট ছিল। এখন তো প্লেয়াররা এত মেগা স্টার, তাদেরকে সবাই ধরতে চায়, দেখতে চায়, একটা এনভায়রনমেন্ট দিয়ে তারা বের হয়ে যায় সাধারণ দর্শক। আগে তো এতটা ছিল না,
আমরা খুব নর্মাল মিশতে পারতাম। এখন এত কিছু হয়ে গেছে, বেটিং টেটিং এগুলো নিয়ে আমার মনে এখান থেকে দূরে থাকা ভালো। রাইট, নোমান মোহাম্মদ। না, সময় পাল্টে গেছে। গুল্লু ভাইয়ের কথাটা ঠিক। গুল্লু ভাই কিন্তু যে জিনিসটা বলে নাই সেটা হচ্ছে কি যে বিদেশে গেলে বিভিন্ন জায়গায় যে দাওয়াত-টাওয়াতে ওনার একটা ইনিশিয়েটিভটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং পৃথিবীর সব জায়গাতে গুল্লু ভাইয়ের হচ্ছে গিয়ে পরিচিত লোকজন রয়েছে। ন্যাশনাল টিম নিয়ে সেটা করতেন। কিন্তু সেটা ঠিক আছে, সেই সময়টা আলাদা ছিল। এখন সময়টা ডিফারেন্ট। ফাহিম ভাইয়ের ওই কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে যে মানুষ কি ভাবে ন্যাশনাল টিমকে নিয়ে। এবং আমি যে জাস্ট আপনার আগের আলোচনাতে যেটা বলছিলাম যে ন্যাশনাল টিমটা আমাদের থেকে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, সাধারণ মানুষের চেয়ে তার একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, সেইটার প্রভাব বোধহয় মানে প্রমাণ বোধহয় এইখানটাতেও আছে যে আমাদের টিম ভালো করছে না, এই সময় আমাদের দাওয়াত খেয়ে বেড়ালে এটা যে মানুষ ভালোভাবে নিবে না, ভালো হবে না। একটা তো হচ্ছে কি তার নিজের পার্সোনাল কি ক্ষতি হচ্ছে, রেস্ট না নিয়ে কেন যাচ্ছেন, বাইরে কেন যাচ্ছেন, ওগুলাও রয়েছে। আর পাশাপাশি হচ্ছে কি এই জিনিসটাকেও যে আমাদের টিমটা কি আসলে খুব একটা মাথায় নেয়, খুব একটা মাথায় কি নিতে আমরা দেখি। দেন এগেন আবার আমরা 2 বছর আগের একটা নিউজিল্যান্ড ট্যুরের কথা আমার মনে আছে যে যখন আমাদের টিম গিয়ে এরকম গোহারা হারছিল এবং সবাই প্রতিদিনই আমাদের সব প্লেয়াররা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে এবং তারা ছবি দিয়ে বেড়াচ্ছিল। ওইখানটাতেও কিন্তু ওই একই আলোচনা উঠেছিল যে ভাই আমরা টিম হারছি, আমাদের এর তো খারাপ অবস্থা। ঠিক আছে, আমরা কেউ বলছি না টিম হারবে মানে কি সারাক্ষণ কি গোমরা মুখ করে বসে থাকবে নাকি, সারাক্ষণ কি তারা রুমের মধ্যে বসে থাকবে নাকি? না, বিষয়টা সেটা না। কিন্তু সাধারণ মানুষের আবেগকে একটা রেসপেক্ট দেওয়ার ব্যাপারও তো রয়েছে, ওই জিনিসটা বোঝারও তো ব্যাপার রয়েছে। সেইটাও আমাদের ন্যাশনাল টিম এখন আসলে ঠিক কতটা বোঝে আমি আসলে শিওর না। এবং সেইখানটাতে আমার কাছে মনে হয় যে আমরা 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 নিজেদেরকে একটু বেশি পেশাদার হিসেবে দেখাতে গিয়ে আসলে আমরা আবেগটাকে কাট ডাউন করে ফেলছি, যেটা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য আসলে ভালো না, মোটেই ভালো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজবুল আবেদিন ফাহিম, জাভেদ ওমর বেলিম এবং নোমান মোহাম্মদ একাত্তর সংযোগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম এবং আশা তো করবো যে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট আরও অগ্রসর হবে, এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।